এটা খুবই স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে। নির্বাচন তো আমরাও চাই, ভোট দিতে তো আমরা সকলেই চাই। একই সাথে আপনি আমাকে বলেন যে আপনি কি এখন একটা শুধু নির্বাচন চান, নাকি আপনি যে চরম আত্মত্যাগটা করা হলো এইটার প্রেক্ষিতে যে সংস্কারের দাবিগুলো উঠেছে সেটাও চান। রাজনৈতিক দলগুলো সংস্কারের দাবি কিন্তু অস্বীকার করছে না, তারা সংস্কারের কথা বলছে, বলছে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার। আসলে কতগুলো অকার্যকারিতা যেগুলো সিস্টেমে ঢুকে গেছে এগুলো দ্রুততম সময়ের মধ্যে আসলে সারিয়ে নেওয়াটা সম্ভব হচ্ছে না, কিন্তু অনেক প্রলম্বিত হচ্ছে সেরকমও কিন্তু না, মাত্র 3 মাসই তো সময় গেছে। এখন সংস্কার কমিশন যেগুলো হয়েছে এবং যেগুলো আশা করি আজকালকের মধ্যে বাকিগুলো চূড়ান্ত করব, সেখানে যারা যারা দায়িত্বে আছেন তারা কিন্তু সেই বিষয়ের মাস্টার। তারা তাদের প্রতিবেদনগুলো দেবেন ডিসেম্বরের মধ্যে, আমরা আশা করছি তারপরে সংস্কারের প্রক্রিয়া শুরু হবে। রাজনৈতিক দলগুলোর জন্য এটাই স্বাভাবিক যে তারা নির্বাচনের কথা বলবেন, কারণ তাদের যে স্টেক হোল্ডার তাদের কথা বিবেচনা করেই বলেন, কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারে কোনো বাধা এসেছে সেরকমও কিন্তু আমরা ফিল করছি না। সো এটা হচ্ছে পাবলিক এক্সপেকটেশনটা, জনগণের প্রত্যাশাটা আমরা কিভাবে অ্যাড্রেস করি তার উপর নির্ভর করবে। এবং এইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সুযোগ যে কতগুলো জায়গায় যে পরিবর্তন আনতেই হবে এবং সেগুলোর ক্ষেত্রে যে রাজনৈতিক ঐক্যমত গড়তেই হবে সেই প্রসেসের ভিতর দিয়ে যাওয়া। তো আমরা নির্বাচন, জুলাই আগস্টের গণহত্যা, নিপীড়ন, অত্যাচারের বিচার, সংস্কার, এই তিনটাকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মত বিনিময় করছি। না তাদের শোনেন, তাদের না তারা খুব একটা অধৈর্য কি হয়েছে সেরকম তো মনে হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে শুধু যদি মানে সংস্কারের দাবিটা এই সময় কেন এসছে, আমি বলছি না আমাদের কাছ থেকে কেন এসছে, এই সময় কেন এসছে তার তো একটা প্রেক্ষিত আছে। জুলাই আগস্টের সেই প্রেক্ষিতকে তো আমরা ভুলে যেতে পারি না। সেই প্রেক্ষিত নতুন নির্বাচন দাবি করে হয়নি, সেই প্রেক্ষিত একটা বৈষম্যকে অ্যাড্রেস করতে হয়েছে, যেটা পরে সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য একটা সংস্কারের দাবি উত্থাপন করেছে। কাজেই সেই প্রেক্ষিতটাকে কেউ আসলে ভুলে যেতে পারে না, যেহেতু প্রেক্ষিতটা হচ্ছে বৈষম্য দূর করার, প্রেক্ষিতটা হচ্ছে সংস্কারের জন্য এবং প্রেক্ষিতটা হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে। কাজে ফ্যাসিজমের বিরুদ্ধে নির্বাচনের কথা আসবে, সংস্কারের ব্যাপারে সংস্কার প্রক্রিয়া শুরু করার বিষয়গুলো আসবে। তো সকলকে তাদের প্রতি আমার আহ্বান হবে যে সংস্কারের দাবিটা যেহেতু গণদাবি এবং এটার একটা রক্তক্ষয়ী প্রেক্ষিত আছে, অন্তত এই ক্ষেত্রে আমরা সংস্কারগুলোর বিষয়ে জাতিগতভাবে এক হওয়ার চেষ্টা করি, এটাই হচ্ছে। হ্যাঁ, পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে, 7টি প্রজাতি আঞ্চলিকভাবে বিলুপ্ত হয়ে গেছে, 70টি বিপদগ্রস্ত এবং 263টি সংকটাপন্ন। যে একটি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে সেটা তো বাংলাদেশের ওয়াইল্ড থেকে বিলুপ্ত হয়ে গেছে। যদি সিমিলার তাপমাত্রার, জলবায়ুর, আবহে এটা বেঁচে থেকে থাকে, তাহলে আমার অনুরোধ থাকবে যে এই প্রজাতিটাকে আপনারা এফোর্ট দিয়ে দেখেন বাংলাদেশে আনা যায় কিনা। এটা তো এমন না পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। আর 7টি প্রজাতি যেটা আঞ্চলিকভাবে বিলুপ্ত সেটাকেও আমরা রিইন্ট্রোডিউস নিশ্চয়ই করতে পারি, নিশ্চয়ই অন্য একই রকম ক্লাইমেটিক জোনের কোনো না কোনো দেশে সেগুলো আছে। আর সংকটাপন্ন যেগুলো আছে এবং প্রায় বিপদগ্রস্ত যেগুলো আছে সেগুলোর জন্য আপনারা বলেছেন যে আপনারা একটা ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। তো আই থিঙ্ক ইট উইল বি রিয়েলি ইম্পর্টেন্ট যে আমরা 1 year ডাউন দ্য রোড, 2 year ডাউন দ্য রোড বুঝতে পারি যে এগুলো প্রোটেকশনের জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে খুব বেশি কিছু বলার নাই। ইট অ্যাকচুয়ালি ইজ আ ভেরি গুড জব ডান, but the results that have been shown are pretty gloomy. মানে 40% যদি বিপদাপন্ন হয়ে থাকে তাহলে এই 40%কে একই রকম ক্লাইমেটিক জোন থেকে কোনোভাবে এনে রিইন্ট্রোডিউস করা যায় কিনা
জনগণকে সেখানে সম্পৃক্ত করা যায় কিনা বা সেগুলো সামাজিক বনায়নের বৃক্ষ হতে পারে কিনা আমরা সেটা একটু চিন্তা করে দেখতে পারি। খুব বেশি যে আর কিছু বলার আছে তা না। এখানে আগ্রাসী প্রজাতির কথা বলা আছে। আগ্রাসী প্রজাতি যেগুলো নিয়ে আমরা খুব চিন্তিত থাকি সেগুলোর নামগুলো এখানে দেননি, তো সেগুলোর ব্যাপারে আপনাদেরকে কিছু কথা বলি। আরেকটা কথা হচ্ছে আপনাদের সাথে একটা ভালো খবর আজকে শেয়ার করতে চাই। ভালো খবরটা হচ্ছে যে আমাদের আপনারা জানেন যে 700 একর প্রোটেক্টেড বনভূমি, মানে কি রক্ষিত, মানে রক্ষিত বনভূমি, এটা আমাদের কক্সবাজারে, এইটা বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য বন বিভাগের আপত্তি উত্থাপন করে বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু এটা কিন্তু বেশ রিচ একটা ফরেস্ট এবং এইখানে ভালো রকমের ওয়াইল্ড লাইফ আছে। এইটার বিরুদ্ধে আদালতের শরণাপন্নও কেউ হয়েছিল। ভালো খবরটা হয়েছে যে আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছিলাম। চিঠিটা আমরা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, এবং আমাদের সেই চিঠির প্রেক্ষিতে চিঠিটা আমরা দিয়েছিলাম 29শে অগস্ট 2024-এ, যে এই বরাদ্দটা বাতিল করে দেন, কারণ এটা বন বিভাগের আপত্তি উপেক্ষা করে দেয়া হয়েছে। বাংলাদেশে বনভূমির পরিমাণ অনেক কম, জীববৈচিত্র্য হুমকির সম্মুখে, বন্যপ্রাণীও হুমকির মুখোমুখি। অন্যদিকে এই বিসিএস প্রশাসন একাডেমির তো সাভারে জমি আছে, সেখানে অনেক জায়গা খালি পড়ে আছে। আর আমাদের আশেপাশের কোনো দেশে, এমনকি আমার দেশেও সংসদ ভবনও 700 একর জমির উপরে না, আন্তর্জাতিক বিমানবন্দরও 700 একর জমির উপরে না। তাহলে প্রশাসন ক্যাডারের একটা একাডেমির জন্য আমাকে 700 একর বন কেন স্যাক্রিফাইস করতে হবে, এবং যেখানে এখনও ঘন বন এবং বন্যপ্রাণী রয়েছে। এটা গত 10ই নভেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ বাতিল করে দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে যেহেতু এটা প্রোটেক্টেড ফরেস্ট, কাজে এই বরাদ্দ গ্রহণযোগ্য নয়, এটা বাতিল করে দেয়া হলো। তার মানে হলো বন অধিদপ্তরের থেকে চলে যাওয়া 700 একর বনভূমি আমরা ফেরত আনতে সক্ষম হলাম। তো এই ভালো খবরটা দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করি, কারণ আমার আবার 12টার সময় একজন অ্যাম্বাসেডর আসবে, তার সাথে একটা মিটিং আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন এই রিপোর্ট সংক্রান্ত থাকে, পরিবেশ সংক্রান্ত থাকে, তাহলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেব। জি হ্যাঁ হ্যাঁ, না কিছুই হয়নি, ওটা বরাদ্দ করা হয়েছিল, ওইটা বরাদ্দটা বাতিল হয়ে গেল, ফলে বনটা আমাদের রক্ষা পেল, অবকাঠামো হয়নি। এটা বরাদ্দ দেয়া হয়েছিল 2021 সালে, 3/6/2021 সালে বরাদ্দ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়। এখন আবার ভূমি মন্ত্রণালয় 10ই নভেম্বর 2024 এটা বাতিল করে দেয়। বনই থাকবে ওখানে, কিন্তু বন আছে ওখানে, বেশ গহীন বন আছে। আপনি যদি কক্সবাজারের মেরিন ড্রাইভে যান, এটা আপনার হাতের বাম দিকে পড়বে এবং দেখতে পারবেন কত খাড়া একটা পাহাড় এবং কীরকম বন। মাঝে মধ্যে দু একটা জায়গাতে একটু অবৈধ বসতি আছে, যেহেতু উনি এখন ফেরত পেয়েছেন, এইটা এখন উনার দায়িত্ব এই অবৈধ বসতি উচ্ছেদ করে ওই জায়গাটুকুনেও বন ফেরত আনা। আর কোনো প্রশ্ন না থাকলে, বিরল প্রজাতিটার নাম বাংলায় বলে দাও না, যেটা আচ্ছা। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা তো একটা দায়িত্বের বিষয়, কিছু কিছু উপদেষ্টার কাছে দুটো করে মন্ত্রণালয় হয়তো থাকবে, কারণ এটা রেগুলার বা রুটিন ক্যাবিনেট যেভাবে পরিচালিত হয় সেভাবে পরিচালিত হচ্ছে না। কিন্তু কতগুলো জায়গাতে আমরা মনে করেছি কাজের গতি এবং দক্ষতা দুটোই বাড়ানো প্রয়োজন, আর আরও একটু অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন। সে প্রেক্ষিতেই কারো কারো কাজের চাপ কমাতে সেখানে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে,
আর কোনো মন্ত্রণালয় আমরা নতুন উপদেষ্টা পেয়েছি। আশা করি এগুলো আমাদের সুনির্দিষ্টভাবেই মূল্য সংযোজন, ভ্যালু এডিশন হবে, এবং এইটুকুনের দরকার ছিল আসলে আমাদের টু প্রুভ আওয়ারসেলভস। মানুষের তো একটা প্রত্যাশা থাকে, যেটা এই 3 মাসে আমরা বুঝেছি, সেইগুলোকে ক্যাটার করতে, যেমন আইন শৃঙ্খলার ব্যাপারে মানুষের একটা স্পষ্ট প্রত্যাশা আছে যে এখানে সরকারকে আরও বেশি দৃশ্যমান কাজ করতে হবে। জিনিসপত্রের দামের ব্যাপারে মানুষের একটা প্রত্যাশা আছে যে দ্রব্যমূল্য যেন কখনোই নাগালের বাইরে চলে না যায়। সেই সমস্ত বিবেচনায় নেওয়া হয়েছে। আপাতত আর কোনো সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে এমন আপাতত কোনো আলোচনা নেই। হলে আপনারা জানবেন, এগুলো তো গোপনে করা সম্ভব না। একটা জিনিস হলো যে